ভাগশেষ, সেটার ব্যাপারে যদি কিছু বলো। 2018 সালে মুক্তি পেয়েছিল থিয়েটারে ভাগশেষ, আমার প্রথম পূর্ণ দৈর্ঘ্য ছবি, ফিচার ফিল্ম। তো জার্নিটা খুব সুন্দর ছিল, কিন্তু বেশ কঠিন ছিল। তার কারণ যে কোনো শিল্পেরই তো অনেকটা গভীরে গিয়ে জানতে হয়। তো ওই সময়টাতে আমি অনেক কিছু এমন ছিল যেটা এখন আমার মনে হয় যে তখন কিছু ভুল আমার হয়েছে, সেটা আরও অনেকটাই বেটার আমি কাজ করতে পারতাম। কিন্তু হ্যাঁ, ছবিটার ক্ষেত্রে প্যাশনটা আমার ভীষণ রকমভাবে ছিল। অভিজ্ঞতাটা একটু কম ছিল, একটু না বেশ খানিকটা কম ছিল, এখন যেটা অনেকটা গ্রো করেছে গত বেশ কিছু বছরে। আর পরিচিত আমার মানে ছবির জগতে পরিচিত ব্যক্তি যারা আমাকে খুব ভালো করে গাইড করতে পারবে, এইটার একটা অভাব ছিল। ওকে। তো সেই অভাবটার জন্যই বেশ কিছু জায়গায় খামতি থেকেছে, যেটা পরে যখন আমি আরও আমার ব্যাপ্তি হয়েছে যোগাযোগের, পরিচয়ের, তখন আমি অনেকের সাথে কথা বলেছি, এই নিয়ে আলাপ হয়েছে আর কি অনেকের সাথে। তো সেটা থেকেও তখন মনে হয়েছিল যে ছবিটা তখন না করে এখন যদি করা, ওটা একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি ছিল, আর এখন করলে হয়তো ছবিটার আমার ব্যক্তিগতভাবে আমার অনেকটাই আরও ভালো লাগতো ফাইনাল আউটপুটটা। এমনি ছবিটা অনেক মানুষ প্রচুর ভালোবেসেছেন, ভালোবাসা দিয়েছেন, সেটা আমার জন্য খুবই দামি, খুবই ভালো লাগার একটা জায়গা। কিন্তু ওই যে নিজের জায়গাটা যেটা বললাম, আমি ব্যক্তিগতভাবে খুব যে খুশি ছিলাম তেমনটা নয়। তার কারণ আমি ছবিটাকে যেরকম দেখেছিলাম, ছবিটা যখন ফাইনালি হলো, তখন তার সাথে আমার মনের ভেতরের ছবিটার বেশ কিছু অমিল ছিল আর কি। তো যাই হোক, ইটস আ জার্নি, মানে অ্যান্ড আ ওয়ার্থি জার্নি, কারণ ওইটাতে আমি কিন্তু সবটাই আমি করেছিলাম। মানে ছবিটা যখন রিলিজ হয়, তার ডিস্ট্রিবিউশন ইউজুয়ালি একটা টিম অফ এক্সপার্টস দেখেন। তো যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট ছবি, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদের অবস্থা আমি যারা যদি কেউ শোনেন তাহলে বুঝতে পারবেন কি অবস্থা হয়। তো সেই জন্য ডিস্ট্রিবিউশনটাও কিন্তু আমি, মানে হলের সাথে যোগাযোগ করা, সেই লিস্ট কালেক্ট করা, হ্যানা তেনা সব কিছু কিন্তু আমি করেছি, নিজের হাতে করা। আমি কিন্তু ওটা ডেলিগেট কাউকে করিনি। প্রথমত অ্যাফোর্ড করতে পারতাম না, দ্বিতীয়ত আমি ওইটা করতে গিয়ে আবার আমি কাজটা শিখেছিলাম। মানে এমন হয়েছিল যে ওই ছবিটার পরে অনেক তখনকার বা এখনকারও তারা মানে রেগুলার ছবি বানায়, তারা ওই ডিস্ট্রিবিউশন নিয়ে আবার অনেক কিছু জানতো না, যেটা আমি নিজে হাতে কলমে করেছিলাম বলে তারা আমাকে বলেছিল এটা আমাকে দেখিয়ে দাও, তো এটা তো আমি জানি না। তো আমার তো কোনো অপশন ছিল না, আমাকে করতে হয়েছিল, আমি বাধ্য হয়েছিলাম সেগুলো করতে, কারণ আমি অ্যাফোর্ড করতে পারতাম না অত জনকে হায়ার করার। তো সেই জন্য ভাগশেষটা ছবি হিসেবে নিশ্চয়ই একটা খুব আমার জীবনে একটা মাইলস্টোনের মতো, কারণ ওটা দিয়ে আমি আমার প্রথম যেহেতু পূর্ণ দৈর্ঘ্যের ছবি। কিন্তু আমার ব্যক্তিগতভাবে ভাগশেষ আমার কাছে একটা বিশাল বড় অভিজ্ঞতা, যেটা আমার সারা জীবনের ছবি বানানোর রসদ খানিকটা, যে আমি মানে কোন কোন জায়গায় আমার কেয়ারফুল থাকা উচিত, কোন কোন জায়গায় খেয়াল করা উচিত, কোন কোন জায়গায় মানে অন্য কারুর কথাতে প্রভাবিত না হয়ে নিজের মতোই চলা উচিত। মানে পুরোটা একটা লার্নিং প্রসেস হিসেবে ভাগশেষটা আমার জীবনে ভীষণ দামি রয়ে যাবে, সবসময় দামি থাকবে। তো সেই লার্নিং প্রসেসটা, যে এক্সপিরিয়েন্সটা তোমার হয়েছে, তো সেই নিয়ে নতুন কিছু ভাবনা চিন্তা আছে। আমার একটি ছবি মানে খুবই আনফর্চুনেট, একটা ছবি শুরু হয়েও মানে সেটা ইন্ডিপেন্ডেন্ট না, সেটা একজন প্রডিউসারেরই ইয়ে ছিল। ছবিটি কাজ শুরু হয়েও মাঝপথে একটি মিসহ্যাপের কারণে, আমার যিনি প্রডিউসার ছিলেন, একটি মিসহ্যাপের কারণে ছবিটা শেলভড হয়ে আছে। তো ভাবনা চিন্তা তো রয়েছে, ওটাকে আগে শেষ করতে হবে, তো সেইটা এখনো ঝুলে আছে কাজটা, ওইটা এখনো শেষ করা হয়নি। তো ভাবনা চিন্তা রয়েছে, কিন্তু এইখানে ফিল্মের ক্ষেত্রে ইটস আ ভেরি কস্টলি আর্ট ফর্ম। ডেফিনেটলি। তো সেখানে যতই আমি বলি না কেন যে এখন তো অনেকেই হয়তো বলবে এখন তো মোবাইলেই ছবি হয়, মোবাইলে ছবি হয় যেটা মোবাইলেরই মতো হয় আর কি, মানে সেটা ওই ব্যাপারটা, সেটার মানটা থাকে না, মানে ওটা হয় না। মানে আমি একটা ছবি করলে আমার যদি আমি অডিওটা ডাব না করতে পারি, সেটা যতই ভালো হোক সেটা অ্যামেচারই লাগবে। সবকিছুর একটা এস্থেটিক্স আছে, কিছু বেয়ার মিনিমাম কিছু জিনিস থাকে, তো সবটা শর্টকাট হয় না, আর হওয়া উচিতও নয়। তো সেই জন্য আর কি আমার মনের মতো করে বানাতে গেলে যেইভাবে বানাতে হবে সেরকম এখন মানে একেবারে প্র্যাকটিক্যাল অ্যাভিনিউজের খোঁজে আমি। তো দেখা যাক, হয়ে যাবে। অল দ্য বেস্ট। Thank you. অবশ্যই হবে না, চেষ্টা করলে কি না হয়। তো
তুমি চেষ্টা করেছিলে বলে চেষ্টা আসলে প্রোডিউসার করবে সাথে থাকার সেরকম প্রোডিউসার পাওয়া মুশকিল আর কি। হ্যাঁ ওই দেখার মতো। হ্যাঁ তো এটা একটা কোয়েশ্চেন, এটা আমার নিজস্ব কোয়েশ্চেন। তো এখন আমি কথা বলছি মাইরি বোসের সাথে। তো যখন মুভিটা হয়েছিল তখন তোমার নাম ছিল? হ্যাঁ আমার তখন নাম রেমাই ছিল। আচ্ছা। তো কিন্তু সেই নামটা বদলানো হয়, কিছু কারণ আছে। মানে প্রথমত আমার নামটা ভীষণভাবে মিসস্পেলড হতো সব জায়গায়, আর মিসপ্রোনাউন্সড হতো। মানে প্রচুর খবরের কাগজের আর্টিকেলস, সেটা আমার ছবি রিলেটেড বা তার আগেও মানে কিছু টুকটাক কাজ করেছি যেটার জন্য কিছু প্রতিবেদন বেরিয়েছে কাগজে টাগজে, সেই সব জায়গাতেই না একটা কনফিউশন হয়। রিমা তা নয়তো হ্যাঁ রিমা, রিমি, রাইমা, নানা রোমা, রমা, নানা রকমের কিছু হয়েছে। তো আমি ওই পয়েন্টে মানে 2020 সালে আর কি আমি খানিকটা ফ্রাস্ট্রেটেড আর কি। আর বিশেষ করে আমি খুব বিরক্ত হয়েছিলাম তার কারণ আমার ছবিটার মানে ভাগ শেষের 2018-তে যখন অনেকগুলো কাগজে ওটা নিয়ে লেখা বেরিয়েছিল, তার মধ্যে ম্যাক্সিমামটাতেই আমার নামটা ভুল। ওকে। এইবার এটা তো একটা খুব বেসিক একটা জায়গায় ডিসকমফর্ট তৈরি করছিল। মানে রেমা বসি কি রিমা বোস, রিমা বসি কি রমা বোস, মানে এটা কারা, মানে এতগুলো নাম, হ্যাঁ আসলে ঠিক কোনটা ভুল কোনটা। তখন আমি ভেবেছিলাম যে আমাকে একটু নামটা বদলাতে হবে। এই নামটা আমার বাবারই দেওয়া, আর এই নামটা আমি যখন রেখেছিলাম এই মুহূর্তে আমি জানি না ফেসবুকে কি দাঁড়িয়ে বা সোশ্যাল মিডিয়াতে কি দাঁড়িয়ে, কিন্তু আমার যখন বাবা নামটা চেঞ্জ করে মাহিরি যখন করেন, তখন কিন্তু একমাত্র আমারই নাম ছিল মাহিরি, আর কোনো মাহিরি ছিল না তখন সোশ্যাল মিডিয়াতে। সেইটা দেখেই আমি নামটা রেখেছিলাম। এবার আসি প্রফেসর। তো প্রফেসর ডক্টর মাইরি বোস, তার সম্বন্ধে যদি কিছু জানতে পারি। প্রথমত হচ্ছে আমি লেকচারার, প্রফেসরটা একটা ফর্মাল ডিগ্রি, আমি প্রফেসর নই, আমি লেকচারার। আর আমি অ্যাপ্লাইড সাইকোলজিতে পিএইচডি, সেই জন্য ডক্টরটা অ্যাজ এন ডক্টরেট। তো আমার খুব পছন্দের বিষয় মনোবিজ্ঞান, আর আমার বাবার ভূমিকাও মানে ভূমিকাটা এখানেও খুব বড় করে থেকেছে। তার কারণ আমার বাবার গান নিয়ে যারা চর্চা করেন বা শোনেন তারা প্রত্যেকেই জানেন যে আমার বাবার গানের যেই টেক্সট সেটা ভীষণ রিচ, মানে ফিলোসফিক্যালি রিচ। হ্যাঁ, ভাষাগত দিক থেকে অবশ্যই, মানে দর্শনের দিক থেকেও ভীষণ ভীষণ দামি। বেশ কিছু মানে বাবা যা যা সৃষ্টি করেছেন সবকটা গানের কথা খুব মানে কোনোটাই খুব দায়সারাভাবে করা নয়, প্রত্যেকটার মধ্যেই কোনো না কোনো বার্তা রয়েছে, কোনো দার্শনিক বার্তা রয়েছে। আর ফিলোসফির সাথে সাইকোলজি ভীষণ লিঙ্কড, খুব একে অপরের সাথে জড়িয়ে থাকে অনেকটা। তো সেইখান থেকে আমার মনোবিজ্ঞানের প্রতি একটা ভালো লাগা ছিলই। তো তখন আমি যখন 11-এ একটা অপশন এলো আমার স্কুলে ওইটা নিয়ে পড়াশুনো করার, তখন থেকে একদম ডিসাইডই করে নিয়েছিলাম যে আমি সাইকোলজি এডুকেশনালি এটা নিয়ে এগোবো। আর আরেকটা শিক্ষকতা করার জায়গাটার একটা কারণ আছে। আমার বাবার ছোটবেলা থেকে আমার বাবার একটা শিক্ষা আছে, সেটা হচ্ছে যে এই জিনিসটা সব থেকে ভালোবাসো, চেষ্টা করো সেই জিনিসটাতে যাতে কম্প্রোমাইজ না করতে হয়। তো সেটা করতে গেলে যেটা করতে হবে, মানে নিজের প্রয়োজনের জন্য যেই আয়টা করার দরকার সেই বোঝাটা সেই ভালো লাগাটার ওপর না চাপালেই ভালো। তো সেই জন্য আমি শিক্ষকতাটা করেছি, যাতে গানটা ভালো না লাগলে, কারুর গান হয়তো গাইছি, যদি ভালো না লাগে তাহলে যাতে বলতে পারি না গাইবো না, আমাকে তখন ভাবতে হবে না এটা না করলে তো আমার এই টাকাটা রোজগার হবে না, এটা ভাবতে হবে না আর কি। তো ওইটা একদম ভালোবাসা ভালো লাগার তাগিদেই মিউজিকটা ছবি করা যেটাই হোক সেটা পুরো রাখতে পারবো। তার কারণ আমার ব্যাক এন্ডে আমার একটা সাপোর্ট রয়েছে, আমার নিজের একটা ব্যক্তিগত আয়ের সাপোর্ট আছে, যেটা শিক্ষকতার থেকে আসে। তবে আমি শিক্ষকতা করতে খুব পছন্দ করি, আমার পড়াতে ভালো লাগে, সেটা বরাবরই তাই। আমার পড়াতে খুব ভালো লাগে, কারণ পড়ানোটা একটা খুব জার্নির মতো, মানে এটা যারা পড়ায় তারা হয়তো নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। এমন অনেক কিছু আছে যেগুলো হয়তো আমি যখন নিজে পড়েছি তখন হয়তো সেগুলো ধোঁয়াশা রয়েছে, কিন্তু যখন আমি পড়িয়েছি সেটা অনেক বেশি পরিষ্কার হয়েছে আমার কাছে, অনেক বোঝা পড়াটা অনেক ভালো হয়েছে। কারণ যখন একটা ডিসকাশন হয়, স্টুডেন্টরা যখন কোয়েশ্চেন করে, তুমি একটা উত্তর দিলে, একদমই তাই, ডিসকাশনের থ্রুতে এমন অনেক স্টুডেন্টস আছে যাদের প্রশ্নগুলো খুব এনরিচ করে, কারণ প্রশ্নটা শুনে মনে হলো বাহ এইটা তো এত সুন্দর প্রশ্ন, এটা তো আমি ভাবিনি, তখন সেইটা আবার একটা দিক খুলে দিল কোনো একটা পার্টিকুলার বিষয়। তো সেই জন্য শিক্ষকতা প্রফেশন হিসেবে আমার খুব পছন্দের একটি প্রফেশন। খুবই ভালো, ভীষণ ভালো, খুব ভালো লাগলো। মানে একটা মানুষের মধ্যে এত বহুমুখী প্রতিভা,
হ্যাঁ, আমি না মানে আমি প্রতিভা কিছু নয় আসলে। আমি ছোটবেলা থেকে ছটফটে, তো আমাকে তো ভুলিয়ে রাখার জন্য অনেক কিছু জিনিস লাগে, তো সেই জন্য আমি নিজেই নিজেকে ভুলিয়ে রাখার জন্য অনেক কিছু করতে শুরু করেছি। তবে হ্যাঁ, এই তিনটে যেহেতু একসাথে করি আমি, আমার সপ্তাহের মধ্যে সময় দিন ভাগ করা থাকে, যে এই দিনগুলো এইটার, এই দিনগুলো এটার, এই সময়টা এরকম করে ভাগ করে থাকে কাজকর্মগুলো। তো একটা তাতে যেটা সুবিধে হয়, আমাদের সাইকোলজিতে একটি শব্দ আছে বার্ন আউট, স্ট্রেস থেকে। তো আমার ওই বার্ন আউটের সম্ভাবনাটা একটু কম থাকে, তার কারণ একটা নিয়ে যখন একটু বেশি হয়ে যায় তখন আরেকটা আমার কাছে রিলিফ হিসেবে কাজ করে, তখন সেই কাজটাতে চলে যায়, তখন সেটা করলাম একদম একটু অন্য, আবার ওটাতে যদি একটু বার্ন আউট আছে তখন আরেকটা কাজ আছে। তো এরকমভাবে আমি নিজেই নিজের বিনোদনের ব্যবস্থা করে রেখেছি বলা চলে। সো মিউজিক ওয়ার্কস অ্যাজ এ থেরাপি, ঠিক আছে, এই কথাটা এখন ভীষণভাবে প্রচলিত। তো তোমার কি মনে হয়, ইজ ইট ট্রু? অ্যাবসলিউটলি, এটা মানে এখন এটা প্রচলিত বলার থেকে আমি এটা বলবো এখন এটা স্বীকৃতি পেয়েছে যে মিউজিকটা থেরাপি। অবশ্যই, তার কারণ আমাদের শরীর, আমাদের চলা দিন, মানে দৈনন্দিন রোজনামচা যেটা বলে আর কি, তার মধ্যেই তো মিউজিক রয়েছে। আমি আমি রিসেন্টলি একটি পত্রিকা থেকে আমাকে লিখতে বলা হয়েছিল, তো সেখানেও আমি এই বিষয়টা নিয়েই লিখেছি। তো আমরা হাঁটি যখন, আমরা তো সত্যি বেতালা তো হাঁটতে পারবে না কেউ, সে এমনি যতই তবলা যদি বেতালাতেও বাজায়, হাতে তালটা বেতালা দিক, হাঁটতে কিন্তু মানে হাঁটতে ওকে তালেই হবে। তারপর কাউকে কাপড় কাচতে দিলে সে তো কাপড়টা তালেই কাচবে, ওটা আছে, ওটা কিছু করার নেই। আমাদের হৃদস্পন্দনটা তালেই হয়, ওটা বেতালা হয়ে গেলে ডাক্তাররা চিন্তিত হন যে এটা ঠিক হচ্ছে না, ইরেগুলার হার্টবিট। তো সুতরাং শরীরের মধ্যেই তো রয়েছে সঙ্গীত, রয়েছে শরীরের মধ্যে, তো আমাদের তো শরীরের মধ্যেই রয়েছে। ইভেন আমরা যখন কারোর সাথে কথা বলছি, আমাদের গলার স্বরের ওপর বা রাদার গলার সুরের ওপর কিন্তু আমার কথার ভাব প্রকাশ হচ্ছে, তাই না? তো আমার মা যখন আমার ওপর রেগে গিয়ে বলছে, হ্যাঁ এখানে এসে খেয়ে নিতে পারছিস না, এইটা যে আসলে এর ভেতরে একটা মায়া মমতা আছে, সেটা তো সুরটা থেকে আমি বুঝতে পারছি। এটা তো র্যান্ডম একটা লোক যদি ফট করে এরকম ভাবে আমাকে বলে, আমি তো রেগে যাবো, হঠাৎ এরকম ভাবে কথা বলছে কেন? তো মা যখন বলছে, সুরটা তো ধরতে পারছি আমি। আদর করে যখন কেউ কথা বলছে, তখন সেই সুরটা তো এনজয় করছি আমি, তো সেইটা সঙ্গীত নয় কেন? সেটাও তো সঙ্গীতই। তো সুতরাং আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে, মানে মিউজিক ছাড়া আমরা এক্সিস্টই করতে পারবো না। আমরা হয় সেটা স্বীকার করতে পারি বা স্বীকার না করতে পারি, কিন্তু ওটা আছে, এইটা ধ্রুব সত্য, ওটা রয়েছে। তো যেখানে এতটা আমাদের জীবনের সাথে জড়িয়ে, সেখানে তার প্রভাব তো ডেফিনেটলি থাকবে। তো আর প্রভাব বলতে আমি এখানে থেরাপির দিক থেকে প্রভাবেরই কথা বলছি। আপনি যদি অপারেশন থিয়েটারে যান, অপারেশন থিয়েটারেও তো মিউজিকটা চলে, ঢোকার আগেও মিউজিকটা চলে, রিল্যাক্স করানোর জন্য, মাথাটাকে রেস্ট করানোর জন্য, মানে পিসফুল মেডিটেশন করতে গেলে মিউজিক লাগে। আপনি যে কোনো কিছু করুন, সেটার মধ্যে মিউজিকের একটা অসম্ভব বড় অবদান রয়েছে। তো সুতরাং ডেফিনেটলি তার মধ্যে থেরাপির জায়গাটা বিশাল বড়, এটা তো প্রমাণিত সত্য। ডেফিনেটলি এটা ভীষণভাবে, মানে মিউজিক ওয়ার্কস অ্যাজ আ থেরাপি। ডেফিনেটলি, মানে মিউজিক ইজ সামথিং উইচ হিলস আ মাইন্ড, ইট ওয়ার্কস অ্যাজ আ স্ট্রেস বাস্টার। তো এই কথাগুলো ভীষণ আমরা শুনি, আর এটা সত্যি। আর একটা কথা দিদি আমি জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে অ্যাজ এ মিউজিক টিচার, ঠিক আছে, যখন তুমি স্টুডেন্টদের সাথে ইন্টারাক্ট করো, ঠিক আছে, তখন বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন রকমের হয়, ঠিক আছে, তো সেখানে কি কোনো রকমভাবে এই যে তুমি একজন লেকচারার যেটা বললে, হ্যাঁ, সেটা তোমার কিভাবে হেল্প করে? শিক্ষকতার যেই সত্তাটা রয়েছে, সেটা আমি গান শেখালে যেভাবে কাজ করে, আমি কলেজে ক্লাস নিলে সেভাবেই কাজ করে। সেই মানে সেই সত্তাটা একটাই, যে একটা কেউ কিছু বোঝার বা করার চেষ্টা করছে, তাকে আমার তরফ থেকে আমি যতটা তাকে সাহায্য করে দিতে পারছি সেই কাজটাতে, যাতে সে সফল হয়। দুটোর ক্ষেত্রেই লক্ষ্যটা এটাই। গানের ক্ষেত্রে একটা পার্টিকুলার গান বা একটা কোনো বান্দিশ বা একটা কিছু সে গাইতে চাইছে, পারছে না, তাহলে কোনটা করলে সে ওটা পারবে। আর পড়ার দিক থেকে একটা কোনো কনসেপ্ট সে বুঝতে পারছে না, কিভাবে বোঝালে সে ওটা বুঝতে পারবে। সত্তাটা একই, হ্যাঁ, তো সত্তাটা তো শিক্ষকতার সত্তা একই, তো সুতরাং দুই জায়গাতেই একইভাবে সেই সত্তাটা কাজ